সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোন অভিযোগই আদালতে দাঁড় করানো যাচ্ছে না। যখন যে আদালতের শরণাপন্ন হচ্ছেন নানান অভিযোগে, তার দুর্নীতি থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে তদন্ত, কিংবা হামে যে শত শত শিশু মারা যাচ্ছে তার জন্য যে ডক্টর ইউনূস সরকার দায়ী, সেটি ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুরো এই বিষয়ে তাদের মতামত জানিয়েছে। কিন্তু আদালত কেন একের পর এক মামলা খারিজ করে দিচ্ছে? নতুন করে তার বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন জানানো হয়েছিল, আদালত সেটি খারিজ করে দিয়েছে। যেখানে আইন সবার জন্য সমান, আইনের প্রয়োগের আগেই আবেদনগুলো খারিজ করে দেওয়া হচ্ছে, এর কারণটি কি? ডক্টর ইউনূস কি এতই শক্তিশালী? মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সরকারের উপরে তার যে কালো ছায়া সেটি এতই প্রভাবশালী, আদালতও তাদের মানে কোনো ধরনের কোনো ভুক্তভোগীর কাছ থেকে কোনো মামলার আবেদন শুনতে চাইছে না। জুলাই যোদ্ধারা ইনডেমনিটি চেয়েছিল, দায় মুক্তি চেয়েছিল কিছু কিছু কর্মকাণ্ডের জন্য, ওই জুলাই অগাস্ট 5 তারিখ পর্যন্ত। শেষ পর্যন্ত দেখা গেল দায় মুক্তি নিয়ে নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একটা কথা বলেন নাই। উনি সেই সময় ওই অলিম্পিক নিয়ে ক্রীড়া নিয়ে ব্যস্ত ছিলেন, যখন এখানে ছাত্ররা জনতা গুলি খেয়ে মারা যাচ্ছিল, রাস্তায় আহত হচ্ছিল। উনি তো তখন ছিলেন প্যারিসে। আবার এই যে আপনার এই যে অ্যাডভাইজার বলে কয়েকজন অ্যাডভাইজার আপনার আন্দোলনে নামছে। আমি তো জানি যে 25 তারিখের আগে কেউ একটা স্ট্যাটাসও দেয় না, সব চুপচাপ ছিল। যখন দেখছে যে বিজয় অত্যাচ্ছন্ন, তখন এরা কিন্তু ইনডেমনিটি বা দায় মুক্তি নিয়ে নিল। তারা যেসব অপরাধ করছে, যেসব দুর্নীতি করছে, তার ক্রেডিবল সব এভিডেন্স আসতেছে, একটা পর একটা কথা লোকেরা বলতেছে। এই যে আদালতে যে গেলেন, তাকে তৈরি করা দরকার ছিল, জাস্টিস তদন্ত হোক। কিন্তু তারা বললেন, আদালত বলল যে যথেষ্ট পরিমাণের নাই, এভিডেন্স নাই, যে এটা একেবারে বাদ দিয়ে দিল। সুতরাং আমি মনে করি কি এটা একটা ভালো দিকে যাচ্ছে না, যে আপনার অপরাধ করবে এবং দায় মুক্তি নিয়ে নেবে। এটা তো প্রেসিডেন্স হয়ে থাকতেছে। আমার প্রশ্ন হচ্ছে যে নিশ্চিতভাবে আমরা জানি যে নির্বাহী বিভাগের অধীনে এখনো বিচার বিভাগ রয়েছে, অধস্তন আদালত নির্বাহী বিভাগের পরামর্শ অনুযায়ী কাজ করে। এই যে নিম্ন আদালতে যে মামলাগুলো যাচ্ছে, এগুলো একেবারে খারিজ হয়ে যাচ্ছে, মামলা নেওয়া হচ্ছে না, আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে, এগুলো কি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই? আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে। এবং আপনার আর একটা জিনিস হচ্ছে যে এখানে এই হাইকোর্টের যে একটা সচিবালয় প্রতিষ্ঠা করার কথা ছিল, যাতে তারা বিচার বিভাগটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারত, বদলি, প্রমোশন, এগুলি সব, সেটাকে সে সচিবালয় হওয়ার পথে তো বাধা সৃষ্টি করা হলো, এটাকে বাতিলই হয়ে গেছে। এই সচিবালয়ে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তাদেরকে মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। অর্থাৎ এই বিচার বিভাগ আগের মতোই রয়ে গেল, অর্থাৎ যেই লাউ সেই কদম। সেটা আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তাই যদি হয়, সরকার কেন ডক্টর ইউনূসকে এতটা সেভ করতে চাচ্ছে? এবং উপদেষ্টার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, আপনি বলছেন যে একের পর এক নানান ধরনের অভিযোগ আসছে, শুধু আপনি নয়, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোনো বিষয়ে কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো তদন্ত নয়, যাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি অভিযোগ আসছে সে বিষয়ে আমরা কোনো উদ্যোগ দিচ্ছি না। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ, সেসব বিষয়ে আমরা দেখছি উপরন্তু তাকে রক্ষা করার এক ধরনের চেষ্টা। এর কারণটি কি? কারণ হচ্ছে কি, শুনেন, বাংলার এই ভূখণ্ডে আপনার মীর জাফর, অমিচাঁদ, রায়দুল্লভ, জগৎ শেঠের পরে আর এক দল এইসব লোকজন আসছে। এরা আপনি দেখেন, এমন একটা চুক্তি করছে, যে চুক্তির মাধ্যমে আমাদের বাণিজ্য করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অনেকটা খর্ব হয়ে গেছে। আপনারা ঠিক মতো কোথা থেকে জিনিসপত্র কিনবেন, পণ্য কিনবেন বা বিক্রি করবেন, সেসব জায়গায় এরা অনেক, আমেরিকা যুক্তরাষ্ট্র সেইখানে অনেক বাধার সৃষ্টি করতে পারে, তেমন একটা চুক্তি করে আসছে। আরো এই বিষয়ের মধ্যে আরো অনেক কিছু আছে। আমাদের যে রাইট, আমাদের যে অধিকার, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, সে অধিকারকে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রির বিনিময়ে যেটা পেয়েছেন এই ইউনূস সাহেবের সহকর্মীরা এবং ইউনূস, যেমন আপনি ধরেন যে 2 জনকে উনি সরকারে রেখে দিতে পারছেন। একজন হচ্ছে এই খলিল সাহেব, ডক্টর
খলিল, আর একজন হচ্ছে আশিক, মিস্টার আশিক বলে এক ভদ্রলোক। এই দুইজন কিন্তু এই সরকারের মধ্যে রয়ে গেছে, এবং যারা অ্যাডভাইজার ছিল তাদের ভিতর এগেনস্টে যেসব অভিযোগ আসছে সেই অভিযোগ থেকেও কিন্তু তারা এক ধরনের দায় মুক্তি পেয়ে যাচ্ছেন, এবং যাতে দুদক তো নাই। আপনার 3 মাস হয়ে গেল যে একটা দুর্নীতি দমন কমিশন এই সরকার গঠন করলো না। আমি বলি না যে করতে পারে না, এরা এত ভিসি নিয়োগ করতে পারে, এত কিছু নিয়োগ করতে পারে, এই দুদকের এই কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগ করতে পারে না, ডেফিনেটলি পারে, কিন্তু করছে না। অর্থাৎ এখানে একটা ডিসফাংশনাল সমাজ হয়ে গেছে, ডিসফাংশনাল একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে, সরকারও ডিসফাংশনাল দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা চাই যে সরকার যেন ফাংশনাল হয়। ফাংশনাল মানে কি? যারা অপরাধ করছে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। যারা দুটো পত্র পত্রিকা পোড়াই দিচ্ছে, 2টা পত্রিকার অফিস পোড়াই দিচ্ছে, তারা কারা? ভূতে তো দেয় নাই, আগুন তো নিজে নিজে লাগে নাই। এখানে সেটা তারা পারছে না বা করছে না। আমার প্রশ্ন সেখানে যে কেন করছে না বা কেন পারছে না, অভিযোগ বাধা। খলিল সাহেবরা মিলে এই সরকারের হাত পা বেঁধে ফেলেছে, জাতিকে বিক্রি করে দিছে। বিক্রি করে এখন ওরা ওই জাতিসংঘের সভাপতি হয়েছে, আর একজন জেনারেল সেক্রেটারি হইতে চায়। জেনারেল সেক্রেটারি তো হইতে পারবে না, কারণ এটা রোটেশনাল, এটা এশিয়া প্যাসিফিক কিংবা আফ্রিকার থেকে হবে, সেইভাবেই হয়েছে। কিন্তু এই প্রচারণাটা 85 বছর 86 বছর বৃদ্ধের জন্য এই প্রচারণাটা কে চালাচ্ছে? কারা চালাচ্ছে? এই যে হাওয়ায় উঠছে যে ইউনূস সাহেব জেনারেল এই হবে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হবে, এই প্রচারণা চালাচ্ছে কেন? অ্যাকচুয়ালি যে তিনি একটা বিগ ফিশ ইন দ্য ওয়ার্ল্ড এরেনা, এটা প্রমাণ করার জন্য, প্রমাণ করে উনি এদেশের প্রেসিডেন্ট হতে চায়। অ্যাকচুয়ালি ইউনূস ইজ ট্রাইং টু বিকাম দ্য প্রেসিডেন্ট হয়ে বাকি যতটুকু অংশ আছে বাংলাদেশের, যা কিছু আছে যতটুকু, সবকিছু করে একটা পাপেট রাষ্ট্র, একটা বানানো রিপাবলিকে পরিণত করতে চায়। আমাদের এই, আমি জোরালো ভাবে বলতে চাই যে ইউনূসের এই ষড়যন্ত্রের এগেইনস্টে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দাঁড়ানো উচিত, মানে প্রতিবাদ করা উচিত। কারণ এই লোক সুযোগ পেলে আবারও বিক্রি করে দেবে। বিক্রিত সেকেন্ড, মানে বলে না যে দ্বিতীয়বার বিক্রি করা, উনি আবার দ্বিতীয়বার বিক্রি করবে যতটুকু আছে। ভোট দিছে, এটা দিছে, সেটা দিছে, বহু কিছু করছে। এখন আপনার বাকি রয়েছে কি? এখন এখানে ওই ঘাঁটি গড়া, এইখানে 500 বছরের জন্য এটারনাল সময়ের জন্য জায়গা লিজ দেওয়া, অনেক কিছু আছে। এগুলি উনি করবে যদি ওনাকে সুযোগ দেওয়া হয়। এখানে এই চুক্তিটার মূল যারা আছে, আমেরিকা আছে, টার্কি আছে, আপনার পাকিস্তান আছে, এই ব্লকেরই তো এটা, এই ব্লকেই তার এখন আমাদের রাষ্ট্রটাকে থাকতে হচ্ছে। এবং এই ব্লকের যারা ফ্রেন্ড, জামাত বলেন, এনসিপি বলেন, বা অন্যান্য যে মৌলবাদী শক্তি, তারা বেশ শক্তিশালী। আওয়ামী লীগের পক্ষ থেকে বা ছাত্রলীগের পক্ষ থেকে এখন প্রকাশ্য তারা ঘোষণা দিচ্ছে যে রাজনৈতিক কার্যক্রম, তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে রাজনৈতিক কার্যক্রম, সেটা উঠে না নেওয়া হলে সহিংস হয়ে উঠতে পারে রাজনীতি, তারা যে কোনো কিছু করার জন্য প্রস্তুত। এবং আমরা এই মধ্যে দেখেছি দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার শত শত মানুষের মিছিল হয়েছে, পুলিশের সামনে যে মিছিল হয়েছে, পুলিশ নীরব দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কোথাও কোথাও থেকে সরে দাঁড়িয়েছে না দেখার ভাগ করে। সব মিলিয়ে কি রাজনীতি সহিংসতার দিকে যাচ্ছে, সংঘাতময় হয়ে উঠবে? আপনার কি মনে হয়? প্রথমত আওয়ামী লীগের যারা আছে নেতা কর্মী, তারা ওই আড়ালে আবডালে হঠাৎ করে জটিকা মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাদের পক্ষে কোনো একটা সহিংস আন্দোলন গড়ে তোলার সম্ভাবনা আমি দেখি না। এই কারণে আমি দেখি না যে তারা যখনই আন্দোলন করে তখনই কিন্তু যতগুলি তাদের বিরুদ্ধে শক্তি আছে সবাই ইউনাইটেড হয়ে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হয়েছে যে গত নির্বাচনে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারতো ইন্ডিপেন্ডেন্ট হিসেবে অন্য দলের মাধ্যমে। সেখানে তাদের একটা সংসদে যদি তারা 50 জন সদস্য যদি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে পাঠাইতে পারতো, তাহলে তাদের একটা ভয়েস থাকতো, একটা রাজনৈতিক ফোর্স হিসেবে তারা টিকে থাকতে পারতো। কিন্তু সেইখানে তারা ইলেকশনে পার্টিসিপেট করে নাই। তাদের ধারণা ছিল ইলেকশনে কেউ পার্টিসিপেট করবে না, সুতরাং ইলেকশন বাতিল হয়ে যাবে। এই ধরনের তাদের
তাদের হয়ে যারা নির্বাচনে লড়বে সে অন্য কোনো দলের ছত্রছায়ায় তারা ক্যান্ডিডেট দিবে, কিন্তু সেই ক্যান্ডিডেট তারা তখনই ফ্যাসিস্ট অভিযোগ করে তারা সেগুলোকে বাতিল করে দিবে বা তাদের উপর হামলা করবে। যেমন আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন দেখলাম, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচন দেখলাম, আওয়ামী পন্থী যারা আইনজীবী তাদেরকে প্রতিযোগিতা করতে দেওয়া হয়নি, তাহলে কিভাবে তারা নির্বাচনে অংশ নেবে? বাংলাদেশের কমপক্ষে 40-এর মতো কনস্টিটিউয়েন্সি আছে যেখানে মেজরিটি হচ্ছে আওয়ামী লীগের মেজরিটি। অনেকগুলি কনস্টিটিউয়েন্সি আছে যেখানে মেজরিটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। সেই সব জায়গায় আপনার ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াইলে তাদের করা সম্ভব ছিল না, ঠেকায় রাখা সম্ভব ছিল না, তারা সেখানে উইন করে আসতে পারতো। আমরা যদি ভোটের ক্যালকুলেশন দেখি সেসব জায়গায় তাদের বিরোধিতা করে মানে করার মতো সম্ভাবনা ছিল না, তারা তো নৌকা মার্কা নিয়ে আসতে পারতো। সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের মতন যদি ওরকম সিম্বল লাগে, মানে কি বলে এটাকে, ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে ফ্যাসিবাদের দোষর বা ফ্যাসিস্ট, তাকে নির্বাচন তাতে আপনার মুখসেদ করে দিলে কি হবে বলেন? ভোটিয়া ট্যাগ লাগিয়ে দিলে কি হবে? তাতে তো ট্যাগ দরকার নেই, তা তো আওয়ামী লীগের, তারা এই যে রেস্ট্রিকশন ছিল সেই রেস্ট্রিকশনটাকে অ্যাভয়েড করে পার্টিসিপেট করার উপায় ছিল, তারা কিন্তু সেটা করে নাই। তারা রাজনৈতিক ফোর্স হিসেবে টিকে থাকতে হলে আপনার নির্বাচনে তো কোনো বিকল্প নাই, আপনি যা কিছুই করুক তাদের তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। সেই নির্বাচনে আসার তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। এতগুলি লোক মারা গেছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আমরা দেখেছি, এবং আমি তখন ছিলাম এলেতে, আমরা ওইখানে একটা গ্রুপ ছিল, তারা হেলিকপ্টারে গুলি করে মারছে, কতজন লোক মারা গেছে, এমনকি নারায়ণগঞ্জ মারা গেছে, তার লিস্ট আছে, আপনি সেটা লিস্ট করা হয়েছিল। একেবারে 2024-এর 2রা অক্টোবর র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল, তখন তো ডক্টর ইউনূসের প্রশাসন, সেই সরকারের অধীনেই র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। মিথ্যা কথা বলছে, এই হেলিকপ্টার থেকে গুলি করা মানুষ মারা গেছে, সে লিস্ট আছে, আমি লিস্টও দিতে পারবো। যে আমেরিকাতে সকল ইউনিভার্সিটি গুলিতে ছাত্ররা একটা অ্যালায়েন্স করছে, স্টুডেন্টস অ্যালায়েন্স, তারা এগুলি সব কালেক্ট করতো তথ্য, কারণ সেই সময় বাংলাদেশে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল। ওই আরাফাত ছিল না প্রতিমন্ত্রী, ইন্টারনেট ব্ল্যাক আউট করছিল, যার ফলে অনেক তথ্য আপনারা পান নাই, কিন্তু যারা বাইরে ছিল তারা এটা পাইছে, কারণ কোনো না কোনো ভাবে কেউ রেকর্ড করে কোনো না কোনো কায়দায় আপনার অনলাইনে দিয়ে দিচ্ছে বিদেশে, সেখান থেকে ছড়াই গেছে। সেই জন্য আমরা যেটা ওই সময় যারা বাইরে ছিলাম আমরা যেটা জানতে পারছি সেটা বাংলাদেশে অনেকেই জানতে পারে নাই। এখানে হেলিকপ্টার গুলি করে মারা হয়েছে, এবং সেখানে আমার প্রশ্ন হচ্ছে, র্যাব তো তখন ডক্টর ইউনূস প্রশাসনের অধীনে, ইউনূস সরকারের অধীনে, এবং ডক্টর ইউনূস সরকারের মানে ধ্যানে জ্ঞানে যে কাজটি ছিল আওয়ামী লীগকে যেভাবে মাইনাস করা, তার বিরুদ্ধে যত ডকুমেন্টস পাওয়া যায় সেই অনুযায়ী কাজ করা, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আওয়ামী লীগের কোন একটি বিষয়ে জড়িত থাকে সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করা বা প্রতিবেদনগুলো সামনে নিয়ে আসা। কিন্তু র্যাব তো তখন ডক্টর ইউনূস সরকারের অধীনে ছিল, তাহলে সেই বিষয়ে কেন কোনো তদন্ত হলো না? এবং এটি তো অবশ্যই মানবতা বিরোধী অপরাধ যদি হেলিকপ্টার থেকে গুলি করা হয়ে থাকে, তাহলে যে র্যাবের সদস্যরা সংবাদ সম্মেলন করলো, র্যাবের কর্মকর্তারা, কেন তাদের উপরে চার্জ করা হলো না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এবং যারা গুলি করেছে তাদের কেন আইডেন্টিফাই করা হলো না? ওই হেলিকপ্টার তো র্যাবের ছিল, হেলিকপ্টার তো র্যাবের ছিল, রাইট? সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছি। না, ওখানে আপনি আসলে তো তদন্ত করতেছে না, যদি তদন্ত করতো দেখতো যে সাউন্ড গ্রেনেড ইস্যু হয়, সকল অস্ত্রের কিন্তু একটা ইস্যু আছে, আপনার থাকে, লেজার থেকে, যে কোথা থেকে কারা নিল আবার ফেরত দিল, এইসব কতগুলো অস্ত্র গোলা বলে ব্যবহৃত হলো, এগুলি সব থাকে তথ্য, কিন্তু তদন্ত করে নাই। তো র্যাব নিজেদেরকে বাঁচানোর জন্য এই ঘটনাটা করছে। র্যাবের সরকারের চেয়ে তো র্যাব শক্তিশালী না, সরকারের চেয়ে তো না। ইউনূস সাহেব যে লোকগুলিকে মন্ত্রী বানাইছে, এগুলো তো অথর্ব, সব এগুলি বড় বড় অথর্ব, বুড়া কতগুলি অথর্ব নিয়ে আসছে। ওই ছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তার পক্ষে কি এইগুলি করা সম্ভব ছিল নাকি? হাস্যকর একটা লোক ছিল সে। এগুলি শুনেন, এগুলি আপনাদের বাই করতে হবে।